তুমি যদি আমার এই 18তম গল্পটির প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো তবেই আমি তোমার কাঁধে থাকব মহারাজ বিক্রমাদিত্য। বন্ধুরা, আমরা রাজা বিক্রমাদিত্যের 18তম গল্পটি পড়ে শুনেছিলাম বা জেনেছিলাম। আজকে আমি 19তম ঊনবিংশ গল্প অর্থাৎ 19তম গল্পটি শুনব। বেতাল কি প্রশ্ন করেছিলেন রাজা বিক্রমাদিত্যকে সেটা সম্বন্ধে জানব। তো আমরা শুরু করছি 19তম গল্প। চিত্রকূট নগরে রূপদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন। একদিন তিনি একা ঘোড়ায় চড়ে শিকার করতে বেরোলেন। হরিণের আশায় বনে বনে অনেক ঘুরলেন, কিন্তু একটিও হরিণ না পেয়ে ক্লান্ত হয়ে তিনি এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেখানে সুন্দর একটি সরোবর ছিল। তিনি সরোবরের তীরে গিয়ে দেখলেন টলটল করছে নীল জল, তাতে অনেক পদ্মফুল ফুটে আছে। মৌমাছিরা গুনগুন করছে আর ফুলে ফুলে মধু খেয়ে ঘুরে বেড়াচ্ছে। পাখিরা ডালে বসে গান করছে। রাজা মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখতে লাগলেন। এমন সময় অপূর্ব সুন্দরী দেখতে এক ঋষি কন্যা আশ্রম থেকে বেরিয়ে সরোবরে নামল স্নান করতে। রাজা তার রূপে মুগ্ধ হলেন। স্নান শেষ করে জল থেকে উঠে ঋষিকন্যা যখন আশ্রমের দিকে চলেছে তখন রাজা তার সামনে উপস্থিত হয়ে বললেন, আমি পথশ্রমে ক্লান্ত এক অতিথি তোমার। এমন সময় ঋষিও ফল মূল কুশ সমিত প্রভৃতি সংগ্রহ করে সেই পথ দিয়েই ফিরছিলেন। রাজা তাকে দেখে ভক্তি ভরে প্রণাম করলে ঋষি আশীর্বাদ করে বললেন, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। রাজা আশীর্বাদ শুনে বললেন, এতদিন শুনে এসেছি ঋষি বাক্য কখনো মিথ্যা হয় না। আপনি আশীর্বাদ করে বললেন তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু তেমন কোনো সম্ভাবনা দেখছি না। রাজা হাত জোর করে বললেন, আমি আপনার কন্যাকে বিয়ে করার জন্য ব্যাকুল, আমার ইচ্ছা পূর্ণ করুন প্রভু। রাজা কত চতুর। ঋষি রাজার এই প্রস্তাবে মনে মনে খুবই ক্রুদ্ধ হলেন রাজার উপর, কিন্তু সে ভাব প্রকাশ না করে তার কথার সম্মান রক্ষার জন্য রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন। কি করবে, বাধ্য। রাজা নববধূকে সঙ্গে নিয়ে রাজধানীর দিকে রওনা হলেন। পথে রাত হয়ে গেল। রাজা ও তার স্ত্রী ফলাহার করে গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। মাঝরাত্রে এক রাক্ষস এসে রাজাকে জাগিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে, আমি তোমার স্ত্রীর নরম মাংস খাবো। রাজা বললেন, তুমি আমার স্ত্রীর মাংস না খেয়ে অন্য যা চাও তাই দেব। রাক্ষস বলল, বেশ, যদি একটি 12 বছর বয়সের ব্রাহ্মণের ছেলের তোমার হাতে মাথা কেটে আমাকে দিতে পারো তবে তোমার স্ত্রীকে আমি ছেড়ে দেব। রাজা তার নববধূকে রক্ষা করার জন্য এই পাপ কাজে সম্মত হলেন। তিনি বললেন, 7 দিন পর আমার রাজধানীতে এলে তুমি তোমার জিনিস পাবে। পরদিন সকালে রাজা নববধূকে নিয়ে রাজধানীতে উপস্থিত মন্ত্রীকে সমস্ত বিষয় বললেন। রাজা যা ঘটেছিল সেই কথাটি বলল। মন্ত্রী সব শুনে বললেন, কিছু ভাববেন না মহারাজ, আমি ব্যবস্থা করছি। মন্ত্রী কথা মতো নিশ্চিন্ত রইলেন। রাজা মন্ত্রী এক শ্যাকরাকে দিয়ে একটা মানুষের সমান সোনার মূর্তি তৈরি করে তাকে মূল্যবান গয়না পরিয়ে রাজধানীর
চারিদিকে ঘুরিয়ে ঘোষক দিয়ে ঘোষণা করে দিলেন যে ব্রাহ্মণ তার 12 বছরের ছেলেকে বলিদান দেবেন, তিনি এই অমূল্য বা মূল্যবান রত্নটি পাবেন। মানে ওই যে 12 বছরের ছেলে যেরকম হয় সেই রকম একটি মানুষ সমান সোনার মূর্তি তৈরি করলো রাজা মন্ত্রীর কথাতে, করে ঘোষক দিয়ে সারা নগরে ঘোষণা করে দেওয়া হলো ঘুরিয়ে ঘুরিয়ে যে তার ব্রাহ্মণ সন্তান অর্থাৎ পুত্র সন্তানকে 12 বছরের পুত্র সন্তানকে বলিদান করবেন তাকে এই মূর্তিটি দেওয়া হবে মহামূল্যের। এক ব্রাহ্মণের 12 বছরের একটি ছেলে ছিল, তারা বড়ই গরিব, 2 বেলা খাবার জোটে না। ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন, দেখো এই দরিদ্র আর দারিদ্রতা আর সহ্য হয় না, ছেলেকে বলি দিলে প্রচুর সম্পদের অধিকারী হব আমরা, ছেলের জন্য ভাবনা কি আবার হবে, একটা ছেলে যাবে আর একটা হবে, এই হচ্ছে ব্রাহ্মণের কথা। ব্রাহ্মণীও এ বিষয়ে একমত হলো। পুত্রকে রাজার হাতে দিয়ে সেই মূল্যবান মূর্তি বিক্রি করে অনেক অর্থের মালিক হলো তারা, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। রাজা ব্রাহ্মণ পুত্রকে পেয়ে খুব খুশি, আর কোনো ভয় নেই, নির্দিষ্ট দিনে রাক্ষসও এসে উপস্থিত। মন্ত্রী ব্রাহ্মণ পুত্র ও খড়গ নিয়ে রাজার সামনে উপস্থিত করলেন। ব্রাহ্মণ পুত্রকে বলি দেওয়ার পূর্ব মুহূর্তে ব্রাহ্মণ পুত্র একটু হাসল, যাকে বলি দেবে সেই 12 বছরের পুত্রটি হেসে উঠল। রাজা খড়গ দিয়ে ব্রাহ্মণ পুত্রের মাথাটি কেটে ফেললেন। গল্প এখানেই শেষ করে বেতাল বলল, মহারাজ, এই রকম বিভৎসভাবে মৃত্যুর সময় সকলেই ভয়ে কাঁদে, কিন্তু ব্রাহ্মণ পুত্র না কেঁদে হেসেছিল কেন? রাজা বিক্রমাদিত্য বললেন, হাসবে না? বাল্যকালে বাবা মার কাজ হচ্ছে সন্তানকে সব রকম বিপদ থেকে রক্ষা করা, কিন্তু তা না করে ওই ব্রাহ্মণ পুত্রের বাবা মা সুখে জীবন কাটাবে বলে নিজের পুত্রকে বলি দিতে পাঠালো। আর রাজার কর্তব্য কি? রাজার কর্তব্য প্রজা পালন, কিন্তু তিনি পালন না করে নিজ স্ত্রীকে রক্ষা করার জন্য নিরপরাধ এক বালককে নিজ হাতে হত্যা করলেন। বেতাল বিক্রমাদিত্যের এই প্রশ্নের উত্তর শুনে আর কোনো কথা বললেন না, আবার চলে গেল শিরীষ গাছে ঝুলে থাকার জন্যে। আবার পরবর্তী গল্প আমরা পরে শুনবো। জয় জগৎবন্ধু সুন্দর।